আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা ভালোই আছো। আমরাও চাই, আমরাও দোয়া করি তোমাদের জন্য যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে সকল স্বাস্থ্যবিধি কথা বলা হয় বারবার বা বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্নভাবে তোমরা শুনতে পাচ্ছ বড়দের কাছে, তো আমরা ইনশাআল্লাহ সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো এবং বর্তমান পরিস্থিতি থেকে মোকাবেলা করব। তো আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের কিছুই করার নাই এই সকল স্বাস্থ্যবিধি মেনে চলা বা আমাদের ওপর অর্পিত যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো পালন করা। আর আমরা তো জানি যে আমরা একটা বিশাল গ্যাপের মধ্যে পড়েছি পড়াশোনার ক্ষেত্রে। তোমরা যেমন অনেক ক্ষতিগ্রস্ত, অনেক অসহায় অবস্থায় আছো, আমরাও অনেকটা বিব্রত তোমাদের কথা চিন্তা করে। তো আমাদের যতটুকু করণীয় ততটুকু আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আমি এসেছি তোমাদের ক্লাস 9ম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আজকে আমাদের জীববিজ্ঞান অধ্যায়ের এই অনলাইন ক্লাস কার্যক্রমে। তো দেখো আমরা শিরোনামটা লিখে রেখেছি শ্রেণীবিন্যাস। তো তোমরা অনেকে হয়তো পূর্বের ক্লাস 8 শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তো যারা ধারণা পেয়েছো তাদের জন্য ভালো, আরো একটু বিষয়টা ইজি হবে। আমরা আসলে শ্রেণীবিন্যাসটা কি, শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো শ্রেণীবিন্যাস ইংরেজিতে বলে ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসটা হলো যে পৃথিবীর এই যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের চারিত্রিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন দল এবং উপদলে বিন্যস্ত করার যে পদ্ধতি, অর্থাৎ পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকে তাদের চারিত্রিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতিতে বিন্যস্ত করার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী অনেক আছে যাদের মিল আছে, অনেক ক্ষেত্রে মিল আছে, আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে অমিল আছে। তো এই মিল, সর্বাধিক মিল এবং সর্বাধিক অমিল এই সকল বৈশিষ্ট্যের কথা বিবেচনা রেখে তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। এবং শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাস এই পদ্ধতিটা প্রণয়ন করেছেন বিভিন্ন বিজ্ঞানী করেছেন। অ্যাঙ্গোলা ফ্রান্টল, তারপরে করেছেন অ্যারিস্টটল করেছেন, বেন্থাম হুকার করেছেন। তো তার মধ্যে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস, যিনি সুইডেনের নাগরিক ছিলেন এবং পেশায় একজন অধ্যাপক ছিলেন। তো তিনি একাধারে শ্রেণীবিন্যাস এবং দ্বিপদ নামকরণ দুইটিরই জনক। তো তিনি শ্রেণীবিন্যাস সম্পর্কে সবচাইতে সুস্পষ্ট একটা সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন। তো আমি আবারও বলছি, শ্রেণীবিন্যাসটা বললাম যে পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকে তাদের চারিত্রিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন দল এবং উপদলে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। এবং শ্রেণীবিন্যাসের মৌলিক একক রয়েছে 7টা। কয়টা? 7টা। কি কি? তো মৌলিক একক আমরা ইংরেজি এবং বাংলা উভয়, আমরা যখন কোনো প্রাণী এবং উদ্ভিদকে শ্রেণীকরণ করি তখন কিন্তু আমরা স্পেসিফিক আমরা ইংরেজিতে করার চেষ্টা করি। তো শ্রেণীবিন্যাসের মৌলিক এককগুলো ইংরেজিতে কোনগুলা আর বাংলাতে কোনগুলা সেগুলো আজকে আমরা জানবো। তো আমরা প্রথমত আলোচনা করছি বাংলাতে প্রথম হলো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এর 7টা হলো মৌলিক একক বলা হয়। এর সাব এককও থাকতে পারে। তো আমরা মূলত আগে শিখবো মৌলিক একক কোনগুলা। তো আমি বললাম প্রথমত যেটা, সেটা হলো জগৎ। এই জগতের পরে কি? পর্ব। পর্বর পরে আছে শ্রেণী, শ্রেণীর পরে আছে বর্গ, তারপর গোত্র, তারপরে গণ এবং প্রজাতি। এই 7টা মৌলিক একক। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে আমরা এটা প্রাণীর ক্ষেত্রে যখন বলবো তখন এখানে পর্ব লিখবো, কিন্তু যখন উদ্ভিদের ক্ষেত্রে করব তখন কিন্তু এখানে আমরা লিখবো বিভাগ। পর্ব আর উদ্ভিদের ক্ষেত্রে লিখবো আমরা বিভাগ। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য এতটুকু। এছাড়া উল্লেখযোগ্য বিষয় আছে, যেমন এখানে আমরা শুধু মৌলিক এককগুলো লিখলাম, কোনো ক্ষেত্রে সাব একক থাকতে পারে। যেমন আমরা মানুষের যখন শ্রেণীবিন্যাস করি তখন মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা জগৎ কি লিখি? অ্যানিমেলিয়া, আর পর্ব লিখি পডাটা। কিন্তু যদি উপপর্ব থাকে তখন আমরা উপপর্ব করি। অনেক প্রাণী আছে, উদ্ভিদ আছে যাদের উপপর্ব রয়েছে এবং আমরা তাদেরকে বিভিন্ন উপপর্বে বিভক্ত করি বা উপশ্রেণীতে বিভক্ত করি, বর্গে তাদের
বৈশিষ্ট্য অনুযায়ী যেটা রয়েছে সেগুলোতে আমরা তাদেরকে শ্রেণীকরণ করি। তো এখানে এটা তো আমরা বাংলা গেল, এরপরে আছে ইংরেজি। তো ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে জগৎকে আমরা বলি কিংডম, জগৎকে আমরা বলি কিংডম। পর্বটাকে বলি আমরা ফাইলাম, ফাইলাম। আচ্ছা, তাহলে যদি বিভাগ হয়, বিভাগ হলে আমরা জানি যে ডিভিশন, ডিভিশন। তাহলে কি গেল এখানে? জগৎটা হলো কিংডম, পর্বটা হলো ফাইলাম, বিভাগটা হলো ডিভিশন। এরপরে আছে শ্রেণী, শ্রেণীটাকে আমরা বলে থাকি ক্লাস, ক্লাস। বর্গ, বর্গটা হলো অর্ডার, বর্গটা হলো অর্ডার। গোত্রটা হলো ফ্যামিলি, ফ্যামিলি। গণটা হলো জেনাস, জেনাস। আর প্রজাতি হলো স্পেসিস, স্পেসিস, CIES, স্পেসিস। আমরা এটা যদি সংক্ষিপ্ত আকারে এক নজরে একটু মনে রাখতে চাই বা বুঝতে চাই বা দেখতে চাই, তাহলে এইভাবে বলতে পারি কে পিসি ওয়েফ জিএস, কে পিসি ওয়েফ জিএস। কেটা হলো কিংডম, পিটা হলো ফাইলাম, সিটা হলো ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই যে 7টা আমাদের মৌলিক একক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা পি লিখেছি, তাহলে এটা প্রাণীর ক্ষেত্রে হয়ে গেছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? উদ্ভিদের ক্ষেত্রে পার্থক্য হবে শুধু এতটুকু, ডিসি, কে, ডিসি, ওয়েফ, জিএস। তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আর বাংলাতে আমরা বলছি কি? জগৎ, 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 পর্ব বা বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। পৃথিবীর যত উদ্ভিদ এবং প্রাণী আছে সবগুলাকেই কিন্তু এভাবে শ্রেণীকরণ করা হয়েছে, ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে। কেন বিন্যস্ত করা হয়েছে? কারণ এই বিশাল এবং বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে যদি আমরা আলাদা আলাদা ভাবে জানতে চাই, তো আমাদের এই ইহ জীবনে, এই ছোট্ট জীবনে সেটা সম্ভব হবে না। তাহলে কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে ওই যে বললাম, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা, একত্রে যে শ্রেণীকরণ করা হয়েছে, সেই শ্রেণীকরণ করার ফলে আমরা পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আমাদের এই জীবনে জানা সম্ভব হবে এবং আমরা সুসংবদ্ধ একটা জ্ঞান এখান থেকে আহরণ করতে পারবো এবং আহরিত জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারবো এবং দেশ জাতির সামনে আমরা এটাকে উপস্থাপন করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমাদের এই ছোট্ট টপিকস এতটুকুই থাকলো। আমরা তোমরা বাসায় এই টপিকসটা আমি যেটা আলোচনা করলাম সেটা একটু বাসায় দেখবা, আর সামনের দিনে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো শেষ পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ সামনের দিনে। আল্লাহ হাফেজ।